আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের একটা গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। নাম না জানা একটা মেয়ে। নামটা জানি, কিন্তু সেটা গোপন থাকবে, কেউ যেন না নাম জানতে চেও না। তা শুরু করি গল্পটা। আজ আমার বয়স 26 বছর। 26 বছর বয়সে আমি চলে গেলাম সংসার, সন্তান, বাবা মা, ভাই, স্বামী সব ছেড়ে চলে গেলাম পরকালে। আর হয়তো কোনোদিন চাইলেও ফিরে আসবো না। কারণ তোমাদেরকে বলছি, যদি আমার মা একটু আমার পাশে থাকতো, হয়তো অকালে আজ এইভাবে আমাকে সব ছেড়ে চলে যেতে হতো না, বা আমি আমার ভালোবাসার মানুষকেও পেতাম এবং সুন্দর জীবনটাও আমি উপভোগ করতে পারতাম। এই পৃথিবীটা কত সুন্দর। তা চলো শুরু করে দিই আমার জীবনের গল্প। একজনকে খুব ভালোবাসতাম। তা সে শুধু আমার খুড়তুতো ভাই বলে তার সঙ্গে আমার বিয়ে দিল না। তা আচ্ছা ঠিক আছে, তখন ভালোবাসা বুঝিনি। মাত্র 16-17 বছর বয়সে ভালোবাসাটা এসেছিল। তারপরে বাবা মা বিয়ে দিল অনেক আনন্দ করে, ঢোল বাজনা, বিয়ে দিল সেখানে মোটামুটি মধ্যবিত্ত পরিবার। ছেলেরা 4 ভাই, কোনো বোন, একটা বোন আছে। তা শ্বশুর যে শাশুড়ি মা বা শ্বশুর, শাশুড়িটা অসুস্থ, শ্বশুরটা মোটামুটি সুস্থ মানুষ। তা দিন ঠিক হয়ে বিয়ে হলো, অনেক আয়োজন হলো, প্রায় 250-300 লোক খেলো। তা শ্বশুরবাড়ি থেকে যখন বিয়ে করতে এলো, একটা ঢোল নিয়ে অনেক আনন্দ করে বিয়ে করতে এলো। সবাই বলছে, বাবা, এই গ্রামের প্রথম লোক যে ঢোল বাজনা করে বিয়ে করতে এসেছে, এদের মনে হয় অবস্থা খুব ভালো, মনে হয় বিয়ে করে নিয়ে অনেক সুখে রাখবে। তা বিয়ে হয়ে গেল। বিয়ের পরে ভালোই কাটছিল। কিছুদিন পরে, মাস 2 পরে এবার শুরু হলো যে ঢোল বাজনা বেজিয়ে বিয়ে করতে এসেছিল তার উঠছে। তা শাশুড়ি অসুস্থ, কিন্তু ওই শুয়ে শুয়ে এত অত্যাচার করতো, দেওররা সবসময় সব মুখের কাছে দিতাম, তবুও ওরা আমার ওপরে অত্যাচার সবসময়, সারা দিন রাত খাটবো, একটু বিশ্রাম বলে ছিল না। তাও আবার বাবার বাড়ি যখন কেউ ভাইরা যেত, ছোট ছোট ভাইরা, আমার বেশি দূর তো বিয়ে দেয়নি, ঘন্টাখানেকের রাস্তা, ছোট ছোট ভাইরা যখন দেখতে যেত, তখন কি করতো জানো? তাদেরকে বসতে দিত না, তাদের হাতে 2 টাকা 5 টাকা করে দিত, যা তোরা বিস্কুট কিনে খেতে খেতে ঘরে যা। আমার তখন চোখ ফেটে পানি আসতো। কি করব, কিছু করার নেই। পরের বাড়ি, আমার বাবা তো অনেক বড় লোক না, ধনী পরিবার নয়। তা তবুও কান্না বুকে চেপে রেখে সব কাজ সারতাম। স্বামীকে বললে স্বামী বলতো, মা যেটা করে ঠিকই করে, মার কথা শুনবে, একটাই কথা। লাস্টে থেকে আর কিছু বললাম না, নীরব হয়ে গেলাম। নীরব হয়ে নিজের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তো। কেউ গেলে তার সাথে ওইভাবে ব্যবহার করতো, বসতে দিত না, পানি দিত না। তো এই দেখে দেখে আমার বাবা প্রায় গিয়ে দেখলো যে ওদের ব্যবহার এত খারাপ। তখন আমাকে নিয়ে চলে এলো। আসার পরে এখানে বললো যে আমার মেয়েকে আলাদা করে দেবে, তোমাদের এইরকম অত্যাচার সহ্য হচ্ছে না। তা তখন আমার বর বলল, তা না যদি সহ্য হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও, তোমার মেয়েকে আমাদের প্রয়োজন নেই বলে ডিভোর্স দিয়ে করে নিল তাড়াহুড়ো করে। এরাও জানলো যে একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে যদি আরও এইরকমভাবে জ্বালায়, তখন আরও বেশি অসুবিধে, রোদের জ্বলন তো দিনকে দিন আরও বাড়ছে। তা বলার পরে ডিভোর্স হয়ে গেল। হয়ে গিয়ে কিছুদিন বাড়িতে রইলাম। এবার একটা ডিভোর্সি মেয়ে যখন বাড়িতে থাকে, আশেপাশের লোকেরা সবসময় কানাঘুষো করে, কারোর সঙ্গে কথা বলে যে ওর সঙ্গে ভালোবাসা আছে। সে নিজে চাস্তো দিদির বর হলেও বলবে
এমনি হলো বলে এইভাবে বলতো বলে বাবা মা দেখে বিয়ে দিয়ে দিল একটা অটোওয়ালার সঙ্গে, মানে অটোর আছে তাদের সঙ্গে বিয়ে দিল। ছেলেটা খুব মানে ভালো নয়, তবুও দিয়ে দিল। তা দেওয়ার পরে কিন্তু তারা অনেক ভাই, কিন্তু তারা কিন্তু বরটা মদ খেত, স্বামীটা মদ খেত, কিন্তু তবুও তারা আমাকে অনেক ভালোবাসতো। তা আমার স্বামীটা মানে আমার এতে পেয়ে অনেকটাই বদলে গেল, অনেকটা ভালো হয়ে গেল। হওয়ার পরে আমার প্রথম একটা মেয়ে হলো, মেয়ে সন্তান হলো। হওয়ার কিছুদিন পরে আবারও প্রেগনেন্ট হলাম। কিছুদিন পরে মানে বছর 3 পরে আবারও প্রেগনেন্ট হলাম। তখন আরও শরীর ভারী হয়ে গেল। এমনিতে শরীর ভারী, আরও ভারী হয়ে যাওয়ার পরে খুব ভয় করতো। মাকে বলতাম, মা আমি এবারে বাচ্চাটা তোমার বাড়িতেই হব, কারণ আমার খুব ভয় করছে। মা তখন বলল, না ওখানে থাক, মানে মা খরচা হওয়ার ভয়ে বলল ওখানেই থাক, ওখানে জামাইয়ের অটোর আছে। তা আমার বর বা শ্বশুর শাশুড়ি অনেক ভালোবাসতো, সবাই ভালোবাসতো, কারণ আমি তো সবাইকে ভালোবাসতাম। তারপরে আমার মাকে বলতে মা বলল, না ওখানেই থাক, ওখানেই ওরা দেখবে। আমার খুব কান্না পেতো, কিন্তু কিছু বলতে পারতাম না, মানে ভয় পেত। কেন জানি না বুকের ভেতরে একটা মানে মরণের ভয় এসে গিয়েছিল। তারপরে একদিন হঠাৎ ভোরবেলা মানে রাত থেকে পেন হচ্ছে, আমি বলি না আমার স্বামীকে, সে ঘুমাচ্ছে। তারপরে আর থাকতে পারছি না, ভোরের দিকে বলতে সবাইকে ডেকে আনলো, আমাকে আর হসপিটালে নিয়ে গেল না। এখানেই চেষ্টা করতে করতে মানে ভোর রাত্রে হলো যদি বা একটা মেয়ে, তখনই মানে আমার এমন দায়ের মেয়ে এমন করলো, আমার পুরো কলিজা সব কিছু বেরিয়ে এলো। আসার পরে ব্লাড তো রাখতে পারলো না, মানে ব্লাড এত ভাঙতেছে। তা তখন মাকে ফোন করলাম, মাকে তখন আর কথা বলার আমার শ্বাস নেই, তবু বললাম মাকে একবার ফোনটা ধরিয়ে দাও না গো, আর জন্য ভীষণ মনটা কেমন করছে, আমি মনে হয় আর বাঁচবো না। বলার পরে মাকে ফোনটা দিতে মাকে বললাম, মা আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না, তুমি আমার মেয়েটাকে দেখো। বলে ফোনটা রাখার সাথে সাথেই আমার জিভ যেন পেটের ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে আমি তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। করার পরে সবাই কান্নাকাটি করছে, সবাই করছে। তা আমি আমার রাস্তায় চলে গেলাম। আমার মেয়েটা হলো, মেয়েটাকে দেওর ভাসুর নিয়ে মানুষ করছে। সে ভালো আছে, কারণ সে মা বাবা পেয়েছে। তা আমার ভাসুরের কোনো মেয়ে ছিল না, ছেলে ছিল। সে মা বাবা পেয়ে সেখানে ভালো আছে। কিন্তু আমার বড় মেয়েটা ভালো নেই গো। আমার বড় মেয়েটার না পেলেও বাবার ভালোবাসা, কারণ আমি মারা যাওয়ার পরে আমার স্বামী, তার তো কোনো কিছুই ঠিক নেই। এমনিতে আমার জন্য সে ভালো হয়েছিল, না হলে মদ খেত, নেশাভাম করতো। তারপরে সে এবার তার সংসার আর নেই। তা না পেলো বাবার ভালোবাসা, না পেলেও দাদুর ভালোবাসা আছে। সে আছে তার ঠাকুমার কাছে, মানে দাদির কাছে। কিন্তু আমার মা আর আমার মেয়েটাকে নিয়ে এলো না, কারণ ওটা মেয়ে, এনে মানুষ করলে বিয়ে দিতে হবে। অনেক চিন্তা ভাবনা করে আমার মেয়েটাকে আর নিয়ে এলো না। পারতো তো আমার মেয়েটাকে নিয়ে এসে মানুষ করে বড় করতে, আমার স্মৃতি মনে করে। তা এটাই হলো আমার কষ্টের জীবন। সবাই দোয়া করো আমার মেয়ের জন্য। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। এটা একটা সত্য ঘটনা, আমার বান্ধবীর সঙ্গে হয়েছিল, সেটা আমি বললাম। সত্যি বলতে কি বলতো, একটা মেয়ের যখন মা হারিয়ে যায়, তার কেউ থাকে না, বাবাও থাকে না, কেউই থাকে না আশেপাশে।